আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে সার্বিয়া নিয়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো এর মধ্যে যেমন সার্বিয়াতে আপনার বর্তমানে যেতে খরচ কেমন হবে, সার্বিয়ার ভিসা রেশিও কেমন, তারপর হচ্ছে আপনার সার্বিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি, বা সারা বছর আপনি সার্বিয়াতে কোন কাজগুলো অ্যাভেলেবেল পাবেন, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই সবসময় পেয়ে থাকবেন। বন্ধুরা, আপনাদের অনেকেরই এখন একটা কমন কোশ্চেন, সার্বিয়ার ই ভিসা কবে থেকে চালু হবে, কিংবা এখন ই ভিসা দিচ্ছে কিনা। আসলে মূল বিষয়টা হচ্ছে সার্বিয়া কিন্তু এখনও ই ভিসা চালু করেনি, এবং 2024 সালে এখন পর্যন্ত কেউ সার্বিয়ার ই ভিসা পায়নি। যে কোনো সময় হয়তোবা তাদের ই ভিসার কার্যক্রমটা চালু হয়ে যাবে। আর বর্তমানে সার্বিয়া যেতে আসলে খরচের ক্ষেত্রে আমি যেহেতু অনেকবারই আমার বিভিন্ন ভিডিওতে সার্বিয়ার খরচের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, তারপরেও অনেকেই যেহেতু আমাকে নক করেন সার্বিয়ার খরচের বিষয়টা আবার বলার জন্য। তো বর্তমানে আসলে সার্বিয়া যেতে খরচের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে সার্বিয়াতে আপনি যেতে পারেন দুইভাবে। একটা হচ্ছে সরকারিভাবে, আরেকটা হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। যদি আপনি দালাল বা এজেন্সির মাধ্যমে যান, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে একটু বেশি। সেটা আপনার 7.5 থেকে 8.5 লাখ টাকার উপরেও হতে পারে। আর আপনি যদি সরকারিভাবে যান, তাহলে খরচ কিন্তু 3 থেকে 4 লাখ টাকার মধ্যেই হবে। তবে বেশিরভাগ মানুষই এজেন্সির মাধ্যমেই আবেদন করে। আমি যে অ্যামাউন্টটা বললাম, এর চাইতে বেশি যদি আপনার কাছ থেকে কেউ চায়, তাহলে আপনি ফাইল জমা দেওয়ার আগে দুইবার একটু ভেবে নেবেন। আর বর্তমানে ভিসা রেশিও আসলে সার্বিয়ার বলতে গেলে খুবই খারাপ। খুবই খারাপ বলতে, সার্বিয়ার ভিসা রেশিও যদি আমি বলি, সেক্ষেত্রে সর্বশেষ 4 মাসের মধ্যে প্রায় 250 জন সার্বিয়ায় গিয়েছে। তো এতে করে বলা যায় এই মুহূর্তে সার্বিয়ার ভিসা রেশিও একটু খারাপ যাচ্ছে, তবে পারমিটের আবেদন কিন্তু প্রচুর হচ্ছে, এবং পারমিট কিন্তু অ্যাপ্রুভও হচ্ছে প্রচুর। সো যেহেতু পারমিট অ্যাপ্রুভ হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি তাদের ভিসা রেশিও যে কোনো সময় বেড়ে যাবে। কারণ ভিসা যদি না দিবে, তাহলে পারমিট তো তারা ইস্যু করবে না। বন্ধুরা, আমরা অনেকেই সঠিকভাবে এই বিষয়টা জানি না যে সার্বিয়ার পিপিজেড আইডিটা কি, বা সার্বিয়ার পিপিজেড আইডিটা কখন পাওয়া যাবে। তো এই বিষয়গুলোতে আমাদের অনেকেরই একটু কনফিউশন আছে। আমি যদি বিস্তারিত বলতে যাই, সেক্ষেত্রে আপনি যদি অলরেডি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, তাহলে আপনার পিপিজেড আইডিটা হবে এক রকমের। আর আপনি যদি সার্বিয়ার জন্য নতুন ফাইল জমা করেন, মানে আপনার যদি ওয়ার্ক পারমিট এখনও হাতে না আসে, তাহলে আপনার পিপিজেডটা হবে অন্য রকমের। মনে করেন আপনার সার্বিয়ার ওয়ার্ক পারমিট আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার পিপিজেড আইডিটা কেমন হবে? তো এই ক্ষেত্রে আপনার পিপিজেড আইডিটা সার্বিয়ার লেবার মিনিস্ট্রি থেকে আপনাকে প্রোভাইড করবে। আর এজন্য আপনি যে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন, তারা তাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তারা আপনার ওয়ার্ক পারমিটের এগেনিস্টে একটা অ্যাপ্লিকেশন করবে সার্বিয়ার লেবার মিনিস্ট্রিতে। এরপরে সার্বিয়ার লেবার মিনিস্ট্রি সেই এজেন্সিকে ওয়ার্ক পারমিটের বিপরীতে 10 পৃষ্ঠার একটা পিপিজেড আইডি তারা পাঠাবে। আর এই 10 পৃষ্ঠা সম্বলিত যে পিপিজেড আইডি, সেখানে আপনার সমস্ত বিস্তারিত তথ্য থাকবে, এবং পাশাপাশি কিউআর কোড সম্বলিত একটি ডকুমেন্ট আপনার এজেন্সির কাছে পিডিএফ আকারে তারা পাঠাবে। আর এটাই হচ্ছে মূল সিস্টেম। তো বিষয়টা হচ্ছে যে এই 10 পৃষ্ঠার পিপিজেড আইডি সহ এবং আদার্স ডকুমেন্ট আর ওয়ার্ক পারমিট সহ ইন্ডিয়ায় সার্বিয়ার এম্বাসিতে আপনার ফাইল যখন জমা হবে, তারপরে আপনার ভিসাটা আপনি পাবেন। আর সার্বিয়ার জন্য আপনি যদি নতুন করে ফাইল জমা দেন, তাহলে আপনার পারমিট হাতে পাওয়ার পরে লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করে পিপিজেড আইডিটা কালেক্ট করতে হবে, অথবা ডিরেক্টলি আপনার ওয়ার্ক পারমিটের সাথে আপনার 10 পৃষ্ঠার পিপিজেড আইডি সহ পিডিএফ আকারে আপনি পাবেন। এই জন্য এখানে মূল বিষয়টা হচ্ছে ওয়ার্ক পারমিট পেলেই সাথে আপনি পিপিজেড আইডি সহ থাকবে বা পিপিজেড আইডি পাবেন, এই বিষয়টা আসলে এমন না। কোনো পারমিটের সাথে থাকবে, কোনোটার সাথে পিপিজেড আইডি থাকবে না। তো এখন পর্যন্ত পিপিজেড আইডির আপডেটটা আসলে এইটাই। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে সার্বিয়ার লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করে পিপিজেড আইডি কালেক্ট করতে হবে। মূল বিষয়টা হচ্ছে আসলে এটা ডিপেন্ড করে আপনার এজেন্সি কাজটা কিভাবে করবে তার উপরে, বা এজেন্সি যে কোম্পানির মাধ্যমে কাজ করছে সেই কোম্পানির সাথে তার কিভাবে ডিল হচ্ছে
সম্পূর্ণ বিষয়টা তার উপরেই আসলে ডিপেন্ড করে। অর্থাৎ এজেন্সির সাথে কোম্পানির চুক্তিটা কী রকম, মানে তারা কি পারমিটের সাথে পিপিজেড দিবে নাকি আগে পারমিট আসবে তারপরে অ্যাপ্লিকেশন করে পিপিজেড আনতে হবে, এগুলো সব আসলে ডিপেন্ড করে এজেন্সি এবং কোম্পানির যেই চুক্তি তার উপরে। বন্ধুরা, সার্বিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এবং যে কাজগুলো সারা বছরই সার্বিয়াতে আপনি অ্যাভেলেবেল পাবেন, তো বিষয়টা হচ্ছে বর্তমানে সার্বিয়াতে সবচাইতে ভালো 4টি কাজ। সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই 4টা কাজের অন্তত যে কোনো একটা কাজের উপরে দক্ষ হয়ে যাবেন। আর এই 4টা কাজের উপরে আপনি যদি সার্বিয়াতে যেতে পারেন, এই কাজগুলো আপনি সারা বছরই অ্যাভেলেবেল পাবেন। আর এই কাজগুলো পেতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই 4টি কাজে আপনি যদি সার্বিয়াতে যেতে পারেন, আপনাকে কাজ চেঞ্জ করার কোনো প্রয়োজনও হবে না, মানে আপনি নতুন কোনো কাজের সন্ধানও করা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি 1 নম্বরে বলি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। সার্বিয়াতে সারা বছরই কনস্ট্রাকশনের কাজ হয় এবং কনস্ট্রাকশনের কাজে প্রচুর লোক তাদের প্রয়োজন হয়। কনস্ট্রাকশন কাজের চাহিদা সার্বিয়াতে প্রচুর। আপনি যদি কনস্ট্রাকশনের কাজে আসেন বা দক্ষ হয়ে থাকেন, আপনি সারা বছরই কাজগুলো করতে পারবেন এবং কনস্ট্রাকশনের কাজে স্যালারিও আপনি একটু বেশি পাবেন। সেকেন্ড যদি বলি, সেটা হচ্ছে ফুড ডেলিভারি। ফুড ডেলিভারির কাজটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, আর সেটা হচ্ছে যে ফুড ডেলিভারির কাজটা আসলে কতদিন করা যাবে, কারণ নির্দিষ্ট একটা সময় পরে ফুড ডেলিভারির কাজ করা যায় না, এটা অনেকের ধারণা। আমি আপনাদেরকে এটুকু কনফার্ম করছি যে ফুড ডেলিভারির কাজটা আপনি সারা বছরই করতে পারবেন যদি আপনি গাড়ি চালাতে দক্ষ হন এবং যদি আপনার এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা থাকে, তাহলে আমি বলবো আপনি ফুড ডেলিভারির কাজে আবেদন করতে পারেন। যারা সার্বিয়াতে সারা বছর ফুড ডেলিভারি করে তারা মোটামুটি ভালো একটা ইনকাম করে। আর সার্বিয়াতে যদি ফুড ডেলিভারির কাজ জানেন, তাহলে যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন। সার্বিয়াতে যেমন 3-4টা কোম্পানি আছে, আপনার যদি কোনো একটা কোম্পানি পছন্দ না হয়, আপনি আরেকটা কোম্পানিতে জয়েন করতে পারবেন। আর ফুড ডেলিভারিটা শীত কিংবা গরম বলে কিছু নেই, সারা বছরই আপনি অনায়াসে করতে পারবেন। এরপরে 3 নম্বরে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে শেফ অথবা শেফের অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে হোটেল রেস্টুরেন্টে শেফ বা শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি কাজ করতে চান, সার্বিয়াতে সারা বছরই আপনি এই কাজ করতে পারবেন। কারণ শীত কিংবা গরম যেটাই বলেন না কেন, যে কোনো সিজনেই শেফ এবং শেফের অ্যাসিস্ট্যান্টের কাজের চাহিদা থাকবে এবং আছে। মোট কথা, শুধু সার্বিয়া না, পৃথিবীর যে কোনো দেশেই এই রান্নাবান্নার কাজের প্রচুর চাহিদা। কুকিং লাইনে এই কাজ সারা বছরই আপনি পাবেন, কারণ মানুষের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আর এই খাবার ছাড়া মানুষ একদিনও বাঁচবে না। সো রেস্টুরেন্টের কাজের চাহিদাটা এই জন্যেই বেশি এবং সারা বছরই এই কাজের চাহিদা আছে। এই কাজটা বলা যায় রাজকীয় কাজ। এই কাজে স্যালারির পাশাপাশি সম্মানও বেশি। এরপরে আমি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার বা আপনারা কৃষিকাজও বলতে পারেন। সার্বিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে এগ্রিকালচারের কাজগুলো সারা বছর কিন্তু হয় না। যেহেতু ইউরোপে শীতকালে বরফ পড়ে, তাই বরফ যখন পড়বে তখন তো আর কৃষিকাজ করা যাবে না। এই জন্য নির্দিষ্ট একটা সময়ে আপনি কৃষিকাজ করতে পারবেন। সার্বিয়াতে আপনি এপ্রিল-মার্চ থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত এগ্রিকালচারের কাজ করতে পারবেন। তাহলে বাকি সময়টাতে আপনার কি হবে বা আপনি কি করবেন, তাই না? মূল বিষয়টা হচ্ছে আসলে আপনি যে কোম্পানিতে যাবেন, সেই কোম্পানি যখন আপনার শীতকালে কাজ থাকবে না, তখন তারা আপনাকে অন্য কাজে ইনভলভ করবে। যেমন ফুড প্যাকেজিং বা ওয়্যার হাউসের কাজ করায় তারা। ফুড প্যাকেজিংয়ের মধ্যে যেমন বিভিন্ন ড্রাই ফুড আছে যেগুলো সংরক্ষণ করার জন্য প্যাকেজিং করা লাগে, তো সেই কাজগুলোতে তারা আপনাকে ইনভলভ করবে। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজগুলোর উপরে দক্ষ হয়ে থাকেন এবং আগ্রহী থাকেন, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি নিশ্চিন্তে এই 4টা কাজের যে কোনো একটা কাজের উপরে সার্বিয়াতে যেতে পারেন। সার্বিয়াতে আপনার এই কাজগুলো সারা বছরই আপনি করতে পারবেন এবং নিশ্চিন্তে আপনি সার্বিয়াতে থাকতে পারবেন। আপনাকে গেম দিয়ে অন্য কোনো দেশে যাওয়া লাগবে না। এরপরে আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি আসলে সার্বিয়ায় যে কিছু করতে পারবো কিনা বা সার্বিয়া যাওয়া আমার উচিত হবে কিনা। তো বিষয়টা হচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই বা যারা নন স্কিল্ড ওয়ার্কার, সবাই সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের দেশে মানে বাংলাদেশে বেশিরভাগ আবেদনকারীরই কোনো অভিজ্ঞতা থাকে না, মানে বেশিরভাগই হচ্ছে নন স্কিল্ড ওয়ার্কার। তবে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন, মানে আপনার যদি কোনো কাজে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার ভিসা পেতে বেশি একটা ঝামেলা হবে না। আপনার কর্মক্ষেত্রেও আপনি নানান সুবিধা পাবেন। পাশাপাশি সার্বিয়াই নয়, ইউরোপের সকল দেশে অভিজ্ঞ কর্মীদের প্রচুর চাহিদা। তবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে, মানে আপনি যদি নন স্কিল্ড হন, সেক্ষেত্রে ভিসা আপনি পাবেন, সেটা কোনো বিষয় না। তবে বিভিন্ন দেশে নন স্কিল্ড ওয়ার্কারদের চাহিদা একটু কম।
আর আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে তখন যেতে হবে, কিংবা হেল্পার হিসেবে আপনাকে যেতে হবে। আর এই জন্যেই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, যখনই কোনো দেশের জন্য আপনি আবেদন করবেন, আবেদন করার পাশাপাশি আপনি কোনো একটা শর্ট কোর্সে ঢুকে যাবেন। শর্ট কোর্স বলতে যেমন 3 মাস বা 6 মাসের বিভিন্ন কোর্স আছে কারিগরি কাজের উপরে বিভিন্ন ইনস্টিটিউটে। আপনি সেখানে প্লাম্বারের কাজ, কার্পেন্টারের কাজ, পেইন্টারের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, পাইপ ফিটিংয়ের কাজ, শেফের কাজ সহ এমন অনেক কাজ আছে যা শিখতে পারেন। তাহলে এটা আপনার বিশাল একটা কাজে লাগবে। আর নন স্কিল্ড ওয়ার্কারদের বিভিন্ন দেশে চাহিদা আছে, তবে নন স্কিল্ড ওয়ার্কারদের কাজগুলো হয় খুবই নিম্নমানের, যেই কাজগুলো আসলে সাধারণত কেউ করে না। নন স্কিল্ড ওয়ার্কারদের দিয়ে সেই কাজগুলোই মূলত করানো হয়। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি কি নিম্নমানের কাজ করবেন নাকি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। তো বন্ধুরা, সার্বিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তীতে আমি আরও সার্বিয়ার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সর্বশেষ আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রাখব। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেখানে আপনারা লিখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।